সাবস্ক্রাইব করো দ্য কেমিস্ট্রি ক্লাব এই চ্যানেলটিকে এবং আগামী ভিডিওগুলির জন্য বেল আইকনটিকে প্রেস করো। হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, ক্লাস 11-এর কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের এটা সেকেন্ড ভিডিও। যারা এখনও পর্যন্ত কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের প্রথম ভিডিওটি দেখোনি তাদেরকে রিকোয়েস্ট, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই ভিডিওটি অবশ্যই দেখবে, কেননা আজকের ভিডিওটি দেখতে গেলে তাদেরকে কিন্তু সেই ভিডিওর পুরো কনসেপ্টটা অবশ্যই রাখতে হবে। ক্লিয়ার? সুতরাং একটা জিনিস মাথায় রাখবে যে প্রথমে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের যে পার্টগুলো আমরা আগের ভিডিওতে পড়েছি, অর্থাৎ সাম্যাবস্থা কাকে বলে, উভমুখী বিক্রিয়া একমুখী বিক্রিয়ার মধ্যে ডিফারেন্সটা কি করে একটা উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় প্রতিষ্ঠিত হচ্ছে, এই পুরো বিষয়গুলো কিন্তু ওখানে বলেছি। এবং একটা বিক্রিয়ার সাম্য ধ্রুবক কি করে নির্ণয় করতে হয়, একটা বিক্রিয়াতে কি করে তোমরা কনসেন্ট্রেশনের রেসপেক্টে ভরক্রিয়ার সূত্রকে অ্যাপ্লাই করে কিভাবে আমরা কি জিনিসগুলোকে বের করব, এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই আগের ভিডিওটা দেখতে হবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। তোমরা দেখছো দ্য কেমিস্ট্রি ক্লাব, আমি তোমাদের সাথে আছি দেবব্রত দেবনাথ। তাহলে চলো শুরু করা যাক। বন্ধুরা, আগের দিন যে ভিডিওটা আমরা আপলোড করেছিলাম সেখানে আমরা শিখেছিলাম যে একটা উভমুখী বিক্রিয়া, একটা রিভার্সেবল রিয়াকশান কখন সাম্যাবস্থায় প্রতিষ্ঠিত হয়, এবং একটা রিয়াকশান যখন সাম্যাবস্থায় থাকে, অর্থাৎ ধরে নাও কথার কথা যে আমি একটা রিয়াকশান লিখছি এ প্লাস বি, এখান থেকে এটা সাম্যাবস্থায় তৈরি করেছে সি অ্যান্ড ডি, অর্থাৎ এ অ্যান্ড বি থেকে শুরু করে সি প্লাস ডি হচ্ছে তার ফরওয়ার্ড রিয়াকশান, মানে সম্মুখমুখী বিক্রিয়া। সি অ্যান্ড ডি থেকে এ আর বি হচ্ছে তার পশ্চাদমুখী বিক্রিয়া, অর্থাৎ ব্যাকওয়ার্ড রিয়াকশান। এবং এই রিয়াকশানটা যখন থাকবে সেখানে আমরা মাস অ্যাকশন ল বা ভরক্রিয়ার সূত্রকে অ্যাপ্লাই করে আমরা আগের দিন বের করেছিলাম যে সাম্য ধ্রুবক কে ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ সি ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি, অর্থাৎ এটাকে কনসেন্ট্রেশনের টার্মে আমরা বলছি, অথবা আমরা এটাকে অ্যাক্টিভ মাসের রেসপেক্টে বলছি, আর কনসেন্ট্রেশন অফ এ বা ইন্টু কনসেন্ট্রেশন অফ বি। যদি এখানে কোনো সহগ থাকে, সাপোজ এখানে 2 থাকলো, তাহলে সেটা এটা পাওয়ারে চলে যাবে। সাপোজ এখানে রয়েছে 3, তাহলে এটা পাওয়ারে চলে যাবে। এটা 4, তাহলে এটা পাওয়ারে চলে যাবে। এইভাবে আগের দিন আমরা বের করেছিলাম যে সাম্য ধ্রুবক আমরা কি করে নির্ণয় করতে পারি। এবং তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে এটা হচ্ছে কনসেন্ট্রেশন টার্মে রাখা আছে, হ্যাঁ, গারত্বের টার্মে রাখা আছে। তার জন্য আমরা এই যে সাম্য ধ্রুবকটা বের করেছিলাম সেটাকে আমরা কে সি বলতে পারি, সি ফর কনসেন্ট্রেশন। ক্লিয়ার হয়েছে? এখন যদি কোনো লিকুইড দেওয়া থাকে, লিকুইডের ক্ষেত্রে আমরা গারত্ব বের করতে পারবো, কারণ আমরা জানি গারত্ব সমান সমান কি মোল সংখ্যা বাই আয়তন। ঠিক আছে? তাহলে একটা নির্দিষ্ট আয়তনে কতটুকু মোল থাকছে সেটাই হচ্ছে তার গারত্ব। আগের দিন আমরা গারত্ব আর ঘনত্বের মধ্যে ডিফারেন্সটা ভালো করে বলেছিলাম। তা একটা লিকুইড সাবস্টেন্সের ক্ষেত্রে, একটা লিকুইড পদার্থের ক্ষেত্রে, একটা তরল পদার্থের ক্ষেত্রে কিন্তু আমরা তার কনসেন্ট্রেশন টার্মকে ইউজ করতে পারি। কিন্তু যদি কোনো গ্যাসীয় পদার্থ থাকে, ধরো এমন একটা রিয়াকশান যেখানে ধরো তোমার এরকম আছে PCl5, এখান থেকে তৈরি হলো PCl3 প্লাস ক্লোরিন। এই ক্লোরিনটাও গ্যাস, PCl3ও গ্যাস, PCl5ও গ্যাস। তার মানে এই ধরনের ক্ষেত্রে সেখানে তো গারত্বের টার্মটা খুব বেশি অ্যাপ্লিকেবল হবে না। তার কারণ হচ্ছে লিকুইডের ক্ষেত্রে গারত্বটা প্রকাশিত হয়, গ্যাসের ক্ষেত্রে কিন্তু আমরা গারত্বের টার্মে না, আমরা তখন সেই জিনিসটাকে অন্য দুটো টার্মে আমরা ব্যবহার করব। আর সেই দুটো টার্ম নিয়ে আজকের আমাদের ক্লাসের প্রথম পার্টটা, সেটা হচ্ছে যে একটা সাম্য ধ্রুবককে আমরা যদি প্রেসারের টার্মে ইউজ করি, যদি প্রেসারের রেসপেক্টে আমরা ব্যবহার করি তাহলে সেটাকে আমরা কি করে পাবো, আর যদি আমরা মোল ফ্র্যাকশন মানে মোল ভগ্নাংশ রূপে যদি আমরা প্রকাশ করি তাহলে এটা কি করে পাবো। তো প্রেসারের টার্মে আর মোল ফ্র্যাকশন টার্মে কিভাবে আমরা প্রকাশ করবো তার আগে তোমাদেরকে একটা ছোট্ট করে একটু মনে করিয়ে দেই। আমরা এর আগে মোল ফ্র্যাকশন এবং প্রেসারের টার্মটা কোথায় পড়েছিলাম? আমরা ক্লাস 11-এরই একটা গ্যাস অ্যান্ড লিকুইড চ্যাপ্টার পড়েছিলাম। সেখানে আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র পড়েছি, সেখানে আমরা পড়েছি মোল ভগ্নাংশের সাথে মোট চাপ এবং আংশিক চাপের কি সম্পর্ক। আমি জাস্ট একবার একটুখানি 2 মিনিটের মধ্যে জিনিসটাকে রিভাইজ করিয়ে দিচ্ছি, একটু মনে করে দেখো। মনে করো তোমার কাছে একটা বদ্ধ পাত্র আছে। এই পাত্রে ধরো 1 2 3 4 5, এই 5টা রয়েছে বল। 1 2 3 4, 4টে রয়েছে তোমার ট্রায়াঙ্গেল, ত্রিভুজ,
1 2 3 4 5 6 7 8, 8টা রয়েছে তোমার চতুর্ভুজ বা আয়তক্ষেত্র যাই বলো না কেন সেগুলো রয়েছে। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে একটা বদ্ধ পাত্রের মধ্যে এটা এক ধরনের কম্পোনেন্ট, এটা এক ধরনের কম্পোনেন্ট, এটা এক ধরনের কম্পোনেন্ট, এই 3 ধরনের কম্পাউন্ড মিশে টোটাল আমার সিস্টেমটা তৈরি করেছে। এবার মনে করো এই যে টোটাল সিস্টেমটা সেগুলো কি হচ্ছে, এই মানে মনে করো এই যে বলগুলো আছে বা এই যে সার্কেলগুলো আছে এগুলো তো দেওয়ালের মধ্যে প্রেশার দিচ্ছে, নিজেদের মধ্যে ধাক্কা খাচ্ছে, তার মানে এদের নিজস্ব একটা কি আছে, প্রেশার আছে। এটা দেওয়ালে প্রেশার দিচ্ছে, এটা দেওয়ালে প্রেশার দিচ্ছে, এরা নিজেদের মধ্যে ধাক্কা খাচ্ছে, এদের মধ্যে একটা প্রেশার আছে। তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালস মলিকিউল, এক একজন নির্দিষ্ট একটা করে মলিকিউল, তারা যে চাপটা দিচ্ছে তাদেরকে আমরা কি বলছি, পার্শিয়াল প্রেশার বা আংশিক চাপ। আর সামগ্রিকভাবে সবগুলোর মিলিত যে যোগফলটা সেটাকে আমরা কি বলছি, মোট চাপ। এটা আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে কি শিখেছিলাম, আমরা বলেছিলাম একটা বদ্ধ পাত্রে যদি আমরা কোনো গ্যাসীয় পদার্থকে রাখি, ধরো এটা নাইট্রোজেন গ্যাস, এটা অক্সিজেন গ্যাস, এটা 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 অন্য কোনো গ্যাস আছে, ঠিক আছে, 3টে ডিফারেন্ট গ্যাস আছে। হ্যাঁ, এই 3টে ডিফারেন্ট গ্যাস এরা যদি নিজেদের মধ্যে রিয়াকশান না করে, ঠিক আছে, ভালো করে বুঝবে, যদি নিজেদের মধ্যে রিয়াকশান না করে তখন কি হবে, তখন এদের যে প্রত্যেকটা গ্যাসের যে নিজস্ব যে আংশিক চাপটা, সেই আংশিক চাপগুলোর যে যোগফল, সেই যোগফলটা হবে টোটাল ওই পাত্রের মোট চাপ। বোঝা গেল ব্যাপারটা? আবার আমি বলছি, ধরো একটা পাত্রের মধ্যে একটা বদ্ধ পাত্র আছে, ঠিক আছে, তার মধ্যে মনে করো এখানে বল রয়েছে 5টা, ঠিক আছে, 5টা বলের প্রত্যেকের মনে করো আংশিক চাপ হচ্ছে 2 অ্যাটমসফিয়ার করে, ঠিক আছে। তাহলে 2 অ্যাটমসফিয়ার এরকম প্রত্যেকটা আংশিক চাপ আছে, এগুলোরও প্রত্যেকটার আংশিক চাপ আছে, এগুলোরও প্রত্যেকটা নিজস্ব আংশিক চাপ আছে। আর এদের যে মিলিত যে মোট চাপ, সেই মোট চাপটাকে আমরা কি বলছি, আমরা বলছি যে আংশিক চাপগুলোর যোগফলের সমষ্টি সবসময় মোট চাপের সাথে সমান হবে। এটাই ডাল্টনের আংশিক চাপ সূত্র। আর মোট চাপকে আমরা বড় হাতের পি চিহ্ন দিয়ে প্রকাশ করি, পি ফর প্রেশার। আর আংশিক চাপকে ধরো আমি এই বলগুলোর আংশিক চাপ লিখবো, তাহলে আমরা কি লিখবো, পি অফ বলস, হ্যাঁ, বা পি অফ সার্কেলস, ঠিক আছে। মানে সার্কেল মানে এই গোলকগুলোর পার্শিয়াল প্রেশার বা আংশিক চাপ, পি অফ ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এগুলোর পি অফ স্কোয়ার, এগুলোর, ঠিক আছে। তাহলে এই স্কোয়ারগুলোর আংশিক চাপ হচ্ছে পি অফ স্কোয়ার, এটার আংশিক চাপ হচ্ছে পি অফ ট্রায়াঙ্গেল, এটার আংশিক চাপ হচ্ছে পি অফ সার্কেল। আর এইগুলোর টোটাল মোট যে চাপ পি, সেটা ইজিক্যাল টু তাহলে কি হবে, পি অফ সার্কেল হয়ে যাবে প্লাস পি অফ ট্রায়াঙ্গেল হয়ে যাবে প্লাস পি অফ স্কোয়ার হয়ে যাবে। তাহলে মোট চাপ ইজিক্যাল টু আংশিক চাপগুলোর যোগফলের সমান। এটা আমরা কিন্তু পড়লাম, এটা আমরা জেনেছি। এইবার দেখো, এটা একটা বললাম, তাহলে আংশিক চাপ ব্যাপারটা কি এবং মোট চাপের সাথে তার সম্পর্ক কি। আরেকটা তোমাদেরকে টার্ম বলি, সেটা হচ্ছে মোল ফ্র্যাকশন। ভালো করে বুঝবো, হ্যাঁ। দেখো এখানে সার্কেল মোট কটা আছে, 1 2 3 4 5, তাহলে সার্কেল আছে টোটাল কটা, 5টা। ভালো কথা। 1 2 3 4, 4টে আছে ট্রায়াঙ্গেল, তাহলে ট্রায়াঙ্গেল আছে কটা, 4টে। ভালো কথা। 1 2 3 4 5 6 7 8, 8টা আছে স্কোয়ার, ধরো এখানে স্কোয়ার কটা আছে, 8টা। তাহলে টোটাল মোট মূল সংখ্যা কত, টোটাল মোট নাম্বার অফ পার্টিকেল কটা আছে এখানে, 8 আর 4 12 আর 5 17। তাহলে মোট মূল সংখ্যা, হ্যাঁ, টোটাল নাম্বার অফ মোলস, এটা ইজিক্যাল টু কত হলো, এখানে 17 হলো, ঠিক। তাহলে টোটাল যে মোল সংখ্যা, ওটাকে আমরা কি চিহ্ন দিয়ে প্রকাশ করি, এন চিহ্ন দিয়ে প্রকাশ করি। আমরা জানি মোল সংখ্যাকে আমরা কোন চিহ্ন দিয়ে প্রকাশ করি, এন চিহ্ন দিয়ে প্রকাশ করি। তাহলে এই সিস্টেমটাতে, এই বদ্ধ পাত্রটাতে মোট মোল কতগুলো আছে, 17টা। তার মধ্যে সার্কেল কতগুলো আছে, 5টা। তাহলে সার্কেলের ক্ষেত্রে 5টা আছে কতগুলোর মধ্যে, 17টার মধ্যে। ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে 4টে আছে কতগুলোর মধ্যে, 17টার মধ্যে। স্কোয়ারের ক্ষেত্রে 8টা আছে কতগুলোর মধ্যে, 17টার মধ্যে। তার মানে পার্টিকুলার একটা নির্দিষ্ট টাইপের সাবস্টেন্স বা গ্যাস, সেটা কতগুলো আছে, কতটা সংখ্যায় আছে, বাই মোট যে মোল সংখ্যা, তার মানে ওই নির্দিষ্ট গ্যাসের মোল সংখ্যা বাই টোটাল সিস্টেমের যে মোল সংখ্যা। এই যে ঘটনাটা, এটাকেই বলা হয় কি, মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ। তাহলে মোল ভগ্নাংশ কাকে বলছে, মোল ভগ্নাংশ ইজ ইকুয়াল টু নাম্বার অফ মোলস অফ দ্যাট পার্টিকুলার সাবস্টেন্স বাই টোটাল নাম্বার অফ মোলস। মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ বলতে কি বুঝি, একটা নির্দিষ্ট টাইপের
পাইপের গ্যাসের যে মোল সংখ্যা বাই ওই পাত্রে আবদ্ধ টোটাল যে গ্যাসের মোট মোল সংখ্যা সেটা। এইভাবে আমরা মোল সংখ্যা বের করতে পারি এবং সেটাকে আমরা কোন চিহ্ন দিয়ে প্রকাশ করি? জিটা বা কাই, ঠিক আছে, জিটা চিহ্ন দিয়ে প্রকাশ করি। তাহলে এটার মোল সংখ্যা, সার্কেলের ক্ষেত্রে মোল সংখ্যা কত? 5/17। তাহলে এটাকে কি লিখবো? জিটা অফ সার্কেল, ওকে, ইজিক্যাল টু 5/17। জিটা অফ ট্রাইঅ্যাঙ্গেল, ঠিক আছে, এটা ইজিক্যাল টু 4/17। জিটা অফ স্কোয়ার, এটা ইজিক্যাল টু, বুঝতে পেরেছো ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? তাহলে মোল ভগ্নাংশ আমরা বুঝতে পারলাম। তাহলে মোল ভগ্নাংশ বের করতে গেলে আমাকে কি করতে হবে? মোট মোল সংখ্যা বের করতে হবে এবং সেই পার্টিকুলার গ্যাসটা কতগুলো সেই টোটাল মোল সংখ্যার মধ্যে আছে সেটা আমাকে বের করতে হবে। চলো এবার তোমাদেরকে কিছু বলি। সেটা হচ্ছে আমরা গ্যাস চ্যাপ্টারে একটা সূত্র শিখেছিলাম, সেটা হচ্ছে পার্শিয়াল প্রেসার মানে আংশিক চাপ ইজিক্যাল টু মোল ফ্র্যাকশন মানে মোল ভগ্নাংশ ইনটু টোটাল প্রেসার। কোনো একটা পাত্রের মধ্যে যে বিভিন্ন টাইপের যে গ্যাসগুলো আছে, সেই বিভিন্ন টাইপের গ্যাসগুলোর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? ওখানে একটা টোটাল প্রেসার পাচ্ছি। হ্যাঁ, টোটাল প্রেসারটাকে আমরা কি চিহ্ন দিয়ে প্রকাশ করি? পি চিহ্ন দিয়ে প্রকাশ করি। ইনটু মোল ফ্র্যাকশনকে আমরা কি দিয়ে প্রিপেয়ার করি? ধরো জিটা অফ সার্কেল, হ্যাঁ, আমরা সার্কেলের ক্ষেত্রে বের করছি, ইজিক্যাল টু পার্শিয়াল প্রেসার অফ সার্কেলকে আমরা কি দিয়ে প্রকাশ করি? পি অফ সার্কেল। একটু আগে আমরা বললাম না যে আংশিক চাপকে আমরা কি দিয়ে প্রকাশ করি? পি, তার সাফিক্সে সেটাকে লিখে দেবো, আর মোট চাপকে আমরা শুধু পি দিয়ে প্রকাশ করি, আর মোল ভগ্নাংশকে আমরা জিটা দিয়ে প্রকাশ করি। তাহলে যে কোনো পার্টিকুলার গ্যাসের ক্ষেত্রে তার আংশিক চাপ ইজিক্যাল টু মোল ফ্র্যাকশন ইন্টু মোট চাপ হবে। এতটুকু ক্লিয়ার হয়েছে? এবার আমরা ঢুকছি আজকের মেন পড়াশোনাতে, এবার মেন ফোকাসে ঢুকবো। এবার আমরা ভালো করে দেখবে কিন্তু বিষয়গুলো। আগের দিন কিন্তু অলরেডি আমরা কেসি অর্থাৎ কনসেন্ট্রেশনের টার্মে আমরা কি করে সাম্য ধ্রুবককে বের করতে হয় সেটা আমরা বলেছি। আজকে আমরা ফার্স্ট কাজ করব, সেটা কি? সেটা করব হচ্ছে কে পি, পি ফর পার্শিয়াল প্রেসার। তাহলে একটা জিনিস ভাবো, মনে করো এ প্লাস বি, এখান থেকে সি প্লাস ডি, এগুলো গ্যাসের ক্ষেত্রে আমরা লিখছি, ঠিক আছে? তার মানে এই পার্টিকুলার যে সি গ্যাসটা আছে তার পার্শিয়াল প্রেসার কত? পিসি ইনটু এটার পার্শিয়াল প্রেসার কত? পিডি বাই এটার পার্শিয়াল প্রেসার কত? পিএ ইনটু এটার পার্শিয়াল প্রেসার কত? পিবি। তার মানে আগেরটা আমরা কি লিখছিলাম? কনসেন্ট্রেশনের টার্মে লিখছিলাম, তার জন্য এখানে আমরা কি লিখেছিলাম? কেসি লিখেছিলাম। এখন আমরা কিসের টার্মে লিখছি? এখন আমরা লিখছি হচ্ছে পার্শিয়াল প্রেসারের টার্মে, তাই এটাকে আমরা কি লিখছি? কেপি লিখছি। ঠিক একইভাবে এখানে যদি সহগ থাকে 2 তাহলে এটা মাথায় স্কোয়ার হয়ে যাবে, এটা সহগ যদি 3 থাকে এটা মাথায় কিউব হয়ে যাবে। এই যে সিস্টেমটা এটা, তার মানে পার্শিয়াল প্রেসার দিয়ে যখন আমরা একটা সাম্য ধ্রুবককে রিপ্রেজেন্ট করব তখন সেটাকে আমরা কি বলবো? কে পি। একই রকমভাবে যদি মোল ভগ্নাংশ দিয়ে আমরা প্রকাশ করি কে জিটা বা কে কাই, তাই জিটা অফ সি ইন্টু জিটা অফ ডি বাই জিটা অফ এ ইন্টু জিটা অফ বি। যদি মাথায় কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারগুলো সেরকম করে চলে যাবে, যদি পাওয়ার না থাকে তাহলে নর্মালভাবেই থাকবে। তার মানে কেপি, কেসি, কে জিটা। কেপি হচ্ছে পার্শিয়াল প্রেসারের টার্মে, কেসি হচ্ছে কনসেন্ট্রেশনের টার্মে বা অ্যাক্টিভ মাসের টার্মে, আর কে জিটা হচ্ছে মোল ফ্র্যাকশনের টার্মে। তিনটেরই রিপ্রেজেন্টেশন সেম, শুধু পার্থক্যটা কোথায়? ওটার ক্ষেত্রে কনসেন্ট্রেশন দিয়ে, এটার ক্ষেত্রে পার্শিয়াল প্রেসার পি এর রেসপেক্টে, এটা জিটার রেসপেক্টে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কেপি, কেসি, কে জিটা জিনিসটা ক্লিয়ার হলো। এখন আমরা শিখবো যে কেপি এবং কেসির মধ্যে রিলেশন কি, বা কেপির সাথে কেসি বা কে জিটার রিলেশন কি, এই জিনিসটা আমরা শিখবো। এই জিনিসটা যখন আমরা শিখবো তার জন্য আমাদেরকে বেশ কিছু, মানে দেখো এখন যেটা আমরা বোর্ডে লিখবো তোমরা কিন্তু সেটা খাতাতে কপি করবে এবং তোমরা হেডিংটা এইভাবেই করবে যে রিলেশন বিটুইন কেপি অ্যান্ড কেসি, তারপরে হেডিংটা করবে কি রিলেশন বিটুইন কেপি অ্যান্ড কে জিটা, এরকম করে। তো সব থেকে আগে আমরা কেপি আর কেসির মধ্যে রিলেশন বের করছি। দেখো আমরা একটা পার্টিকুলার কি নিচ্ছি? একটা ইকুয়েশন নিচ্ছি। ধরো এ প্লাস বি, এখান থেকে তৈরি হচ্ছে সি প্লাস ডি। এটা মনে করো এক্স আছে, এটা ওয়াই আছে, এটা এম আছে, এটা এন আছে। এই যে এক্স ওয়াই, এই যে এম আর এটা এন, এগুলো হচ্ছে কি? সহগগুলো, মানে 2 বা 3 বা 4, এটা 4a বা এটা 5b বা এটা 2c বা এটা 3d, এরকম আর কি ওই সহগগুলো ওটা, ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে আমরা কেসি ইজ ইকুয়াল টু কি লিখবো বাবু? কেসি ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ সি টু দি পাওয়ার এম
এখানে আছে ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি টু দি পাওয়ার এন বাই কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ইন্টু কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার ওয়াই। এটা আমি লিখলাম। আর এটার ক্ষেত্রে আমি কেপি ইজিক্যাল টু কী লিখবো? কেপি ইজিক্যাল টু পি সি উপরে এম ইন্টু পার্শিয়াল প্রেশার অফ ডি ওপরে হচ্ছে এন বাই পার্শিয়াল প্রেশার অফ এ ওপরে এক্স ইন্টু পার্শিয়াল প্রেশার অফ বি ওপরে ওয়াই, রাইট? আচ্ছা, এবার আমাকে বের করতে হবে কেপির সাথে কেসির সম্পর্ক, রাইট? যখন কেপির সাথে কেপির সম্পর্ক আমরা প্রতিষ্ঠা করব তখন আমাদেরকে একটু পেছনে চলে যেতে হবে। আমরা জানি পিভি ইজিক্যাল টু এনআরটি, আদর্শ গ্যাসের সমীকরণ, ঠিক? এবার আমি এখানকার এই এ বি সি ডি এই সমস্ত গ্যাসগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। আর্থ কি? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এটা ফিক্সড, একটা নির্দিষ্ট টেম্পারেচারে এই রিয়াকশনটা হচ্ছে, টেম্পারেচারও ফিক্সড, আয়তনও টোটাল রেসপেক্টে কি হচ্ছে? সেম। চেঞ্জ কারা কারা হচ্ছে? পি আর এন, ঠিক আছে? প্রেশার এবং মোল সংখ্যার মধ্যে পরিবর্তন। কেননা এই প্রেশারের জায়গায় আমি পার্শিয়াল প্রেশারকে লিখবো, আর মোল সংখ্যার জায়গায় আমি কি লিখবো? নির্দিষ্ট একটা মোল সংখ্যা লিখবো। মনে করো আমি এ গ্যাসের রেসপেক্টে লিখছি, তাহলে এ গ্যাসের রেসপেক্টে এই সমীকরণটা কি হয়ে যাবে? পার্শিয়াল প্রেশার অফ এ, এই পি এর জায়গায় পি এ হয়ে যাবে, আর বাকি যেগুলো যা আছে তাই থাকবে। এটা এন এ আর টি। এন এ মানে কি? এর মোল সংখ্যা। ঠিক একই রকমভাবে আমি কি লিখতে পারি? পি বি ভি ইজিক্যাল টু এন বি আর টি। ঠিক একই রকমভাবে আমি কি লিখতে পারি? পি সি ভি ইজিক্যাল টু এন সি আর টি। একই এরকম করে আমরা কি লিখতে পারি বলো? পি ডি ভি ইজিক্যাল টু এন ডি আর টি। বুঝতে পেরেছো তো? মানে টেম্পারেচারটাকে আমরা ফিক্স রেখেছি, আর তো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ভলিউম আমার টোটাল সিস্টেমের ফিক্সড। আমরা শুধু পার্টিকুলার প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে কীরকম করে পার্শিয়াল প্রেশারটা হচ্ছে সেটা লিখলাম। আচ্ছা, এটা মানে আমি লিখতে পারি তো, অর পি এ ইজিক্যাল টু এন এ বাই ভি, মানে জাস্ট ভিটাকে নিচে নিয়ে চলে আসলাম, আর টি। এটাকে লিখতে পারি এন বি বাই ভি আর টি। একই রকমভাবে এটাকে কি লিখতে পারি? পিসি ইজিক্যাল টু এন সি বাই ভি, এদিকে আর টি। এখানে কি লিখতে পারি? পিডি ইজিক্যাল টু এন ডি বাই ভি আর টি। এটা আমরা লিখতে পারি, রাইট? এবার দেখো, সরি, এই যে জিনিসটা, এটা কি এসেছে? ভি মানে কি? আয়তন। এন এ মানে কি? পার্টিকুলার ওই এ যৌগের বা এ গ্যাসের মোল সংখ্যা। আর আমরা কি জানি? মোল সংখ্যা বাই আয়তন ইজিক্যাল টু কি হয়? মোল সংখ্যা বাই আয়তন ইজিক্যাল টু কি হয়? গারত্ব হয়। আমরা বলেছি না, গারত্ব বলতে আমরা কি বুঝি? যে একক আয়তনে যে পরিমাণ মোল সংখ্যা থাকে সেটাকেই তার গারত্ব বলে, ঠিক? তার মানে এন এ বাই ভি এই টার্মটাকে আমরা কিভাবে লিখতে পারি? কনসেন্ট্রেশন অফ এ ইন্টু আর টি। ভালো করে বোঝো কিন্তু এই লাইনটা, আর টি যা ছিল আর টির মতোই থাকলো। এন এ বাই ভি যেটা মানে কি? নির্দিষ্ট আয়তনে কতটা তার মোল সংখ্যা রয়েছে। এন এ মানে তো কি? এর মোল সংখ্যা। তাহলে এন এ বাই ভি ইজিক্যাল টু হচ্ছে কনসেন্ট্রেশন অফ এ আর টি, এটা হয়ে যাবে কনসেন্ট্রেশন অফ বি আর টি, এটা হয়ে যাবে কনসেন্ট্রেশন অফ সি আর টি, আর এটা হয়ে যাবে কনসেন্ট্রেশন অফ ডি আর টি। বোঝা গেল ব্যাপারটা? তাহলে পি এ, পিবি, পিসি, পিডি এই প্রত্যেকটা ভ্যালু বুঝতে পারলাম আমরা। এবার দেখো এইখানে পিসি আছে, তাহলে পিসির জায়গায় আমি কি লিখবো? কনসেন্ট্রেশন অফ সি আর টি লিখবো। দেখো, কনসেন্ট্রেশন অফ সি আর টি টু দি পাওয়ার এম ইন্টু পিডির জায়গায় আমি কি লিখবো? কনসেন্ট্রেশন অফ ডি আর টি, কনসেন্ট্রেশন অফ ডি আর টি টু দি পাওয়ার এন বাই, এখানে কি লিখবো? পি এ আছে, তাহলে পি এর বদলে আমি কি লিখবো? কনসেন্ট্রেশন অফ এ আর টি টু দি পাওয়ার এক্স ইন্টু পিবি মানে কি? কনসেন্ট্রেশন অফ বি আর টি, কনসেন্ট্রেশন অফ বি আর টি টু দি পাওয়ার ওয়াই। ক্লিয়ার হয়েছে? এবার দেখো একটা সিম্পল জিনিস দেখো, এখানেও আর টি টু দি পাওয়ার এম, আর টি টু দি পাওয়ার এন, আর টি টু দি পাওয়ার এক্স, আর টি টু দি পাওয়ার ওয়াই। আমি একটা কাজ করছি, ওপরে আর টিটাকে নিয়ে নিচ্ছি, তাহলে আর টি টু দি পাওয়ার এখানে কি বেরোলো? এম প্লাস এন, আর নিচে কি বেরোচ্ছে? আর টি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু, এখানে দেখো তো কি বেরোচ্ছে? কনসেন্ট্রেশন অফ সি টু দি পাওয়ার এম, কনসেন্ট্রেশন অফ সি টু দি পাওয়ার এম ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি টু দি পাওয়ার এন, কনসেন্ট্রেশন অফ ডি টু দি পাওয়ার এন বাই, এখানে কি বেরোচ্ছে? কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ইন্টু কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার ওয়াই। এটা আমার বেরোলো, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার হয়েছে? এই আর টি টু দি পাওয়ার এম, আর টি টু দি পাওয়ার এন দুটোকে আমি এম প্লাস এন লিখে দিলাম, আর টি টু দি পাওয়ার এক্স ইন্টু আর টি টু দি পাওয়ার ওয়াই, এটা আর টি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই লিখে দিলাম। আবার এটাকে যদি ওপরে নিয়ে চলে যাই তাহলে আর টি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াইটা কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস এক্স প্লাস ওয়াই হয়ে গেল, ঠিক? আচ্ছা, এইটা কি গো?
এটা না, এই যে এখানটাতে আমরা লিখেছি যে দেখো তো, কনসেন্ট্রেশন অফ সি টু দি পাওয়ার এন, কনসেন্ট্রেশন অফ ডি টু দি পাওয়ার এন, কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স, কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার ওয়াই। তাহলে এটা কি কেসি? তো তাহলে আমরা এখানে লিখতে পারি তো, এটার বদলে আমরা এখানে কি লিখছি, কেসি ইনটু, ভালো করে দেখবে কিন্তু কেসি আমরা অলরেডি লিখে ফেলেছি, মানে কেসির সাথে আমার কেপির সম্পর্ক আমি বানিয়ে ফেলছি অলরেডি, ইনটু আরটি টু দি পাওয়ার এম প্লাস এন, মানে কি এম প্লাস এন মানে কি, এখানে বিক্রিয়াজাত পদার্থ যেটা তৈরি হয়েছে তার যে সহগগুলো, তার যোগফল, মানে তার মোল সংখ্যার যোগফল, মাইনাস এক্স প্লাস ওয়াই, তাহলে বিক্রিয়ক যে পদার্থ তাদের যে পরিমাণ বা তাদের যে সংখ্যা তার যোগফল। তার মানে এখানে বিক্রিয়াজাত পদার্থের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যা, তার মানে N2 মাইনাস N1, এটা কি ছিল, আমরা এই দুটোকে ধরে নিলাম N1, ওকে, আর এই দুটোকে ধরে নিলাম N2, তাহলে N2 মাইনাস N1 ইজিক্যাল টু কি, মোল সংখ্যার পরিবর্তন। হ্যাঁ, তার মানে ধরো কথার কথা, ধরো এখানে 2C ছিল, এখানে 3D ছিল, এখানে 2B ছিল, এখানে 4B ছিল, তার মানে 3 আর 2 5 মাইনাস 4 আর 2 6, তাহলে 5 মাইনাস 6 মানে কত, -1, তাহলে ডেল্টা এন এর মান কত হয়ে যাচ্ছে, ডেল্টা এন এর মান কত হয়ে যাচ্ছে, -1। ঠিক, তার মানে আমরা এখানে এই যে এম প্লাস এন মাইনাস এক্স প্লাস ওয়াইটাকে আমরা কি লিখতে পারি, আমরা ডেল্টা এন লিখতে পারি, মানে আমার বিক্রিয়াজাত পদার্থের সহগের মানে মোল সংখ্যা মাইনাস বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যাকে আমরা বিয়োগ করলে যেটা পাবো সেটা। তাহলে আলটিমেটলি আমার সম্পর্কটা কি বেরোলো, কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল্টা এন। ভালো করে দেখে নাও, কেপি ইজ ইকাল টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল্টা এন। তাহলে এটাই হয়ে গেল প্রতিষ্ঠিত সম্পর্ক, কার সাথে কার, কেপি ইজ ইকাল টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল্টা এন। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এটা হয়ে গেল আবার প্রতিষ্ঠিত সম্পর্ক। সবাই আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা করব হচ্ছে কেপির সাথে কে জিটার সম্পর্ক, রাইট? চলো কেপির সাথে কে জিটার সম্পর্ক বানাই, ঠিক আছে? কেপির সাথে কে জিটার সম্পর্ক বানাই, মুছেই দেই, একই রিয়াকশান লিখবো, আবার নতুন করে শুরু করছি আমরা। ধরো একই আমরা সেম টাইপের একটা রিয়াকশান লিখলাম, এ প্লাস বি, এখান থেকে হচ্ছে সি প্লাস ডি, এক্স ওয়াই এম এন হলো। তো এটার ক্ষেত্রে আমি কে জিটা ইজিক্যাল টু কি লিখবো, জিটা অফ সি টু দি পাওয়ার এম ইন্টু জিটা অফ ডি টু দি পাওয়ার এন বাই, এটা আমরা কি লিখবো, জিটা অফ এ টু দি পাওয়ার এক্স ইন্টু, এটা কিন্তু জিটা আর এটা হচ্ছে এক্স, ঠিক আছে? হ্যাঁ, দেখতে এরকম লাগছে, জিটা অফ বি টু দি পাওয়ার ওয়াই। আবার আমরা কেপি ইজিক্যাল টু কি লিখবো, কেপি ইজিক্যাল টু পার্শিয়াল প্রেশার অফ সি টু দি পাওয়ার এম পার্শিয়াল প্রেশার অফ ডি টু দি পাওয়ার এন বাই পার্শিয়াল প্রেশার অফ এ টু দি পাওয়ার এক্স ইন্টু পার্শিয়াল প্রেশার অফ বি টু দি পাওয়ার ওয়াই। এটা আমরা লিখছি কেপি সম্পর্কে। আগেরবার আমরা কেপি আর কেসির সম্পর্ক বের করলাম, এবার কেজিটা আর কেপি সম্পর্ক বের করছি। দেখো সিম্পল চিন্তা ভাবনা করে দেখবে, কিচ্ছু নেই। আমরা একটু আগে আমরা শিখলাম কি, যে পার্শিয়াল প্রেশার ইজিক্যাল টু মোল ফ্র্যাকশন ইন্টু টোটাল প্রেশার। এটা আমরা একটু আগে শিখলাম যে আংশিক চাপ ইজিক্যাল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। আচ্ছা, এখানে একটু জিনিস দেখো তো, এই যে পিসিটা কি, পিসিটা তো আংশিক চাপ, তাহলে আংশিক চাপ ইজিক্যাল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। পিডিটা মানে কি, পিডি ইজিক্যাল টু আংশিক চাপ, আংশিক চাপ কার, ডি এর ক্ষেত্রে, তাহলে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। পি এ মানে কি বলো, আংশিক চাপ অফ পি এ মানে হচ্ছে এর আংশিক চাপ মানে পি এ ইজিক্যাল টু মোল ভগ্নাংশ অফ এ ইন্টু মোট চাপ। আর আংশিক চাপ মানে পি বির ক্ষেত্রে কি হচ্ছে, জিটা বি ইন্টু পি, ঠিক কিনা? এইটুখানি বুঝতে পেরেছো সবাই? আমরা বলেছি আংশিক চাপ সমান সমান মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে এখানে দেখো এই প্রত্যেকটার আংশিক চাপ দেওয়া আছে, তাহলে তার সাথে মোল ভগ্নাংশের সম্পর্কটা বের করছি, জাস্ট এই ভ্যালুটাই এখানে পুট করছি। কেপি ইজিক্যাল টু বলো এখানে কেসি ইন্টু পি টু দি পাওয়ার এম ইন্টু জিটা ডি ইন্টু পি টু দি পাওয়ার এন বাই জিটা এ ইন্টু পি টু দি পাওয়ার এক্স ইন্টু জিটা বি ইন্টু পি টু দি পাওয়ার ওয়াই। আচ্ছা, একই রকমভাবে আগের মতো করে আমরা পি টু দি পাওয়ার এম আর পি টু দি পাওয়ার এনটাকে কি লিখতে পারি, পি টু দি পাওয়ার এম প্লাস এন। হ্যাঁ, আর নিচে পি টু দি পাওয়ার এক্স আর পি টু দি পাওয়ার ওয়াইকে কি লিখতে পারি, পি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এটাকে যদি আমি উপরে তুলে দিই তাহলে কি হয়ে যাবে, এম প্লাস এন ইন্টু এক্স প্লাস ওয়াই হয়ে গেল। আর এখানে আমার পড়ে থাকলো কি, জিটা সি টু দি পাওয়ার এম, জিটা ডি টু দি পাওয়ার এম
বাই জিটা এ টু দি পাওয়ার এক্স ইন্টু জিটা বি টু দি পাওয়ার ওয়াই। আবার এইটা মানেই তো কে জিটা, তাই না? দেখো এই যে এই ভ্যালুটা, তাহলে এখানে আমরা কি লিখতে পারলাম, এটার বদলে আমরা কে জিটা ইন্টু পি টু দি পাওয়ার, একদম সেই আগের মতো এটাকে আমরা কি লিখবো, ডেল্টা এন। তার মানে আমার কাছে প্রতিষ্ঠিত সম্পর্কটা কি হলো, কেপি ইজিক্যাল টু কে জিটা ইন্টু পি টু দি পাওয়ার ডেল্টা এন। তাহলে ক্লিয়ার হয়েছে? তাহলে যে কোনোভাবে কেপি আর কে জিটার মধ্যে রিলেশন বের করতে দিক বা কেপি আর কেসির মধ্যে রিলেশন বের করতে দিক আমরা পারবো। তার মানে ধরো এতটুকু সবার কাছে ক্লিয়ার হয়েছে। তার মানে আমরা আলটিমেটলি এখান থেকে এই দুটো সম্পর্ককে যে প্রতিষ্ঠা করলাম তার থেকে আমরা আলটিমেটলি কি লিখতে পারি, আমরা এটা লিখতে পারি তো যে কেপি ইজিক্যাল টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল্টা এন, অথবা এটা ইজিক্যাল টু কে জিটা ইন্টু পি টু দি পাওয়ার ডেল্টা এন। তাহলে এই যে জিনিসটা আমি লিখলাম, এর থেকে আমরা কি পাচ্ছি, আমরা কেপির সাথে কেসির সম্পর্ক পাচ্ছি, কেপির সাথে কে জিটার সম্পর্ক পাচ্ছি, আবার কেসির সাথে কে জিটারও সম্পর্ক পেয়ে যাচ্ছি। তিনটের মধ্যে যে ইন্টার রিলেশনটা, সেই ইন্টার রিলেশনটা কিন্তু এখানে সুন্দরভাবে বোঝা গেল। ক্লিয়ার হয়েছে? আচ্ছা চলো এবার আমরা তোমাদেরকে কিছু নিউমেরিক্যাল বলি, যে এখান থেকে কিছু সিম্পল টাইপের নিউমেরিক্যাল আছে। আমি তোমাদেরকে বলি একটা নিউমেরিক্যাল। ধরো তোমার কাছে দেওয়া আছে x2 প্লাস y2, এখান থেকে তৈরি হচ্ছে 2xy। বলে দিল এই বিক্রিয়াটার সাম্য ধ্রুবক হচ্ছে k1। তোমাকে হাফ x2 প্লাস হাফ y2 সাম্য অবস্থা xy, এখান থেকে এটা মনে করো k2। তো বলে দিল k1 আর k2-র মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। এই বিক্রিয়াটা সাম্য ধ্রুবক হচ্ছে k1 আর এই বিক্রিয়াটা সাম্য ধ্রুবক হচ্ছে k2, k1 আর k2-র মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করব। সিম্পল ব্যাপার, দেখো না এখানে k1 ইজিক্যাল টু কি বলো, এক্স ওয়াই তার মাথায় স্কোয়ার বাই x2 আর y2 আছে, তাহলে x2 ইন্টু y2। আচ্ছা এখানে k2 ইজিক্যাল টু কত লিখবো বলো, উপরে আছে এক্স ওয়াই বাই এটা কি আছে x2, তাহলে এখানে এটা সহগে আছে, এটা ঘাতে চলে যাবে, এটা তোমার পাওয়ারে চলে যাচ্ছে, x2 টু দি পাওয়ার হাফ ইন্টু এখানে y2 আর হাফ আছে, তাহলে y2 টু দি পাওয়ার হাফ। ওকে, এবার বলেছি এটার সাথে এটা সম্পর্ক প্রতিষ্ঠা করা, একদম সিম্পল জিনিস। দেখো এটাকে যদি আমি স্কোয়ার করে দেই তাহলে এটার মাথায় স্কোয়ার চলে যাচ্ছে, এটা হাফ আর স্কোয়ার কেটে যাচ্ছে, হাফ আর স্কোয়ার কেটে যাচ্ছে, এটা চলে আসছে, ইয়েস অর নো? তাহলে আমরা লিখতেই পারি যে k1 ইজিক্যাল টু k2-র স্কোয়ার বা k2 ইজিক্যাল টু রুট ওভার k1। এইভাবে আমরা অঙ্ক করতে পারি। হ্যাঁ, এছাড়া মনে করো এই একই টাইপের সেম টাইপের অঙ্ক, ধরো আরেকটা অঙ্ক আমি তোমাদেরকে বলছি। মনে করো এরকম আছে, এটা তোমার বাড়ির কাজ থাকবে। এখন আমি দুটো ডেটা বলে দিচ্ছি, সেই দুটো ডেটা তোমার বাড়ির কাজ থাকবে, সেম সিম্পল, মানে এক লাইনের অঙ্ক এগুলো। 2SO2 প্লাস O2 2SO3। ওকে, এটার ক্ষেত্রে বলে দিয়েছে সাম্য ধ্রুবক হচ্ছে k। তাহলে SO2 প্লাস হাফ O2 গ্যাস, এখান থেকে তৈরি হচ্ছে SO3 গ্যাস, এটা হচ্ছে k ড্যাশ। কে আর কে ড্যাশের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা, একদম যেটা করলাম একদম হুবহু ওইটাই। 2 নম্বর মনে করো আরেকটা তোমাকে দিয়ে দিয়েছে, এ উভমুখী বিক্রিয়া বি, এটা সাম্য ধ্রুবক হচ্ছে k1। বি উভমুখী বিক্রিয়া সি, এটা সাম্য ধ্রুবক হচ্ছে k2। সি উভমুখী বিক্রিয়া ডি, এটা সাম্য ধ্রুবক হচ্ছে k3। তাহলে এ উভমুখী বিক্রিয়া ডি, এটার সাম্য ধ্রুবক k4 ইজিক্যাল টু কত হবে, মানে তোমাকে কি করতে হবে, তোমাকে এই তিনটে থেকে k1 k2 k3 এই সম্পর্কটা থেকে তোমাকে ওই k4টাকে বের করতে হবে, বা এটাকে শুধু তুমি কেও ধরতে পারো, k ইজিক্যাল টু, মানে মোট কথা এই তিনটে তোমাকে গিভেন রয়েছে, দেওয়া রয়েছে, এটা থেকে তুমি এ উভমুখী ডি, এটার ক্ষেত্রে সাম্য ধ্রুবক তোমাকে প্রতিষ্ঠা করতে হবে। কি করে এই তিনটে ভ্যালু থেকে তুমি এটার ভ্যালুটা আনবে সেটা তোমাকে করতে হবে। আচ্ছা আরেকটা তোমাকে দেই, চলো এই দুটো মোটামুটি ধরো বাড়ির কাজ থাকবে, যে এই দুটো কিন্তু তোমরা ঠিকঠাক করে বাড়িতে করবে। সিম্পল, এটা নিয়ে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, যে এ ডি
তাহলে এখানে সাম্যধ্রুবক কে ইজ ইকাল টু কত, উপরে কনসেন্ট্রেশন অফ ডি বাই নিচে কনসেন্ট্রেশন অফ এ। দেখো এখান থেকে আমরা কি কি পাচ্ছি, এখান থেকে কনসেন্ট্রেশন অফ বি বাই এ, কনসেন্ট্রেশন অফ সি বাই বি, কনসেন্ট্রেশন অফ ডি বাই সি, এই তিনটেকে কীভাবে অ্যারেঞ্জমেন্ট করলে আমার কনসেন্ট্রেশন অফ ডি বাই কনসেন্ট্রেশন অফ এর ভ্যালুটা পাবো সেই সম্পর্কটাই বের করতে বলেছে। মেবি উত্তর এরকম হতে পারে কে ইজ ইকাল টু কে ওয়ান বাই কে টু ইন্টু কে থ্রি, এরকম হতে পারে, বা কে ওয়ান কে টু কে থ্রি ইন্টু করলে, বা কীভাবে কী করলে এটা করবে, এই দুটো থাকবে তোমাদের বাড়ির কাজ। ওকে, তাহলে মোটামুটি আজকে আমরা এতক্ষণ পর্যন্ত কী কী শিখলাম, আমরা এতক্ষণ পর্যন্ত শিখলাম হচ্ছে যে কেপি এবং কে জিটা দিয়ে কী করে আমরা রিপ্রেজেন্ট করি সাম্য ধ্রুবককে এবং তাদের নিজেদের মধ্যে সম্পর্কটা কি, খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এইবার আমি তোমাদেরকে দুটো এক্সাম্পল দিয়ে যে তোমার কাছে একটা সিচুয়েশান, আচ্ছা মনে করো তোমাকে বলে দিল যে একটা রিয়াকশান যে N2 প্লাস 3H2, এটাও গ্যাস, 3H2 এটা গ্যাস, এখান থেকে হচ্ছে 2NH3 এটা হচ্ছে গ্যাস, বলে দিল কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। সিম্পল ব্যাপার, কেপি তোমাকে লিখতে হবে না যে কেপি ইজিক্যাল টু কি কেসি ইজিক্যাল টু কে, কারণ তুমি সম্পর্ক ডাইরেক্ট জানো, কেপি ইজিক্যাল টু কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডেল্টা এন, রাইট। এইবার মনে করো বলে দিল একটা নির্দিষ্ট উষ্ণতায়, যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই বিক্রিয়াটি ঘটছে, তুমি এই বিক্রিয়ার কেপি এবং কেসি সম্পর্ক প্রতিষ্ঠা করো। বলে ফেলো কী হবে সম্পর্ক, কেপি ইজিক্যাল টু কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডেল্টা এন, মানে কি এখানে কত আছে 2 মাইনাস এদিকে কত হচ্ছে 3 আর 1 4, তাহলে 2 মাইনাস 4 ইজিক্যাল টু -2, তাহলে RT টু দি পাওয়ার -2। এবার আর এর ভ্যালুটা তুমি বসিয়ে দেবে হচ্ছে 0.082 বসিয়ে দাও, 0.082, ঠিক আছে। আর টি এর যে ভ্যালুটা এখানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড বলে দিয়েছে, তার মানে কেলভিন স্কেলে 298, এটা টু দি পাওয়ার -2, এখান থেকে তোমার যে ভ্যালুটা বেরোবে সেটাই হয়ে গেল তোমার উত্তর, বুঝতে পেরেছো। আর যদি তোমাকে উষ্ণতা এই সমস্ত কিছু না দেয়, তাহলে নর্মাল তুমি RTর ফর্মে এরকম করে রেখে দেবে, তাহলে যে কোনো বিক্রিয়া তোমাকে দিয়ে দেবে, তুমি কেপি আর কেসি সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবে, কেননা সেই বিক্রিয়া দেখে তুমি মোল সংখ্যার ধারণাটা পেয়ে যাবে, বা মোল সংখ্যার পরিবর্তনটা কত সেটা কিন্তু তুমি সেখানে বুঝে যাবে। ক্লিয়ার হয়েছে? তার মানে এই ধরনের জিনিসগুলো হলো। আচ্ছা এবার মনে করো আমি তোমাদেরকে বলি, ধরো এরকম একটা এক্সাম্পল আছে, CH3COOH প্লাস C2H5OH, অ্যাসিটিক অ্যাসিডের সাথে ইথানলের আমি রিয়াকশান করলাম, CH3COOC2H5 প্লাস জল তৈরি হলো। এটা তোমার কাছে একটা প্রত্যেকটা হচ্ছে লিকুইড স্টেটে আছে, হ্যাঁ। আর লিকুইড স্টেট মানে সেখানে আমার কেপি বের করার মতো দরকার হবে না, কেননা লিকুইডের ক্ষেত্রে আমরা কেসি বের করি। ধরো এরকম একটা সিচুয়েশান আছে, রাইট। তোমাকে কি করতে হবে, তোমাকে এই সিচুয়েশানের একদম জিরো, আর কিন্তু কিচ্ছু দেওয়া নেই, শুধু এই বিক্রিয়াটা দেওয়া আছে, তুমি এই ক্ষেত্রে কী করে কেসির মানটা নির্ণয় করবে নিজে থেকে। খুব ইম্পর্ট্যান্ট একটা ফেনোমেনন, খুব ভালোভাবে কাজে লাগবে, দেখে নাও। যেভাবে লিখছি খাতাতে সেইভাবে পয়েন্টগুলো করবে। এটা 1 নাম্বার উদাহরণ দিয়ে লেখো। প্রথমে লিখবে প্রারম্ভিক অবস্থায়, মানে যখন বিক্রিয়া শুরু হয়নি, প্রারম্ভিক অবস্থা, ঠিক আছে, তখন বিক্রিয়াটা শুরু হয়নি। প্রারম্ভিক অবস্থায় ধরে নিলাম এটা আছে এ পরিমাণে, এটা আছে বি পরিমাণে, তখন এই দুটো কি কোনো রকমভাবে তৈরি হয়নি, তখন তো বিক্রিয়া শুরুই হয়নি, তৈরি হবে কি করে, ঠিক। আচ্ছা এবার মনে করো বিক্রিয়া শুরু হয়ে গেল, তারপরে সাম্যাবস্থায় আসলো, সাম্যাবস্থা। তাহলে সাম্যাবস্থায় মনে করো এখান থেকে এক্স পরিমাণ পদার্থ বিয়োজিত হয়েছে, এখান থেকেও এক্স পরিমাণ পদার্থ বিয়োজিত হয়েছে, তাহলে এখানে কি পরিমাণ পদার্থ তৈরি হবে, এক্স পরিমাণ আর এক্স পরিমাণ পদার্থ তৈরি হবে। আমার বিক্রিয়ক পদার্থ থেকে যে পরিমাণ পদার্থ আমার বেরিয়ে যাবে সেই পরিমাণ পদার্থই তো আমার প্রোডাক্ট তৈরি হবে, তাই তো। তাহলে আমার সাম্যাবস্থায় আমি ধরে নিলাম এখান থেকে এক্স পরিমাণ পদার্থ বিয়োজিত হয়েছে, এখান থেকে এক্স পরিমাণ পদার্থ বিয়োজিত হয়েছে, এখানে এক্স পরিমাণ আর এক্স পরিমাণ তৈরি হচ্ছে। তাহলে সাম্যাবস্থায় টোটাল মোল সংখ্যা এখন কত দাঁড়ালো, এটা হচ্ছে কত, সাম্যাবস্থায় মোল সংখ্যা দাঁড়ালো এটা। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা মনে করো এরকম হলো যে এবার আমাকে কি করতে হবে, কেসি বের করতে হবে। আচ্ছা কেসি মানে কি, কেসি মানে তো আমাকে গাঢ়ত্ব জানতে হবে। আমার কাছে মোল সংখ্যা আছে, আমি যদি কোনোভাবে আয়তন দিয়ে ভাগ করে দিই, আমরা কি জানি মোল সংখ্যা বাই আয়তন ইজিক্যাল টু গাঢ়ত্ব, তার মানে এটা বাই আমি যদি ভলিউম ভি করে দেই তাহলে আমি গাঢ়ত্ব পেয়ে যাচ্ছি। তাহলে ধরে নিলাম আমরা এখানে কি লিখলাম, সাম্যাবস্থায় গাঢ়ত্ব, এটাকে আমরা মোল পার লিটার করে নিলাম, হ্যাঁ। মানে মোল মানে হচ্ছে এটা হচ্ছে আমার মোল বাই লিটার মানে কি ভি মানে ভলিউম, এটা কি হলো মোল পার লিটার, মোল পার লিটার, মোল পার লিটার, তার মানে মোল সংখ্যাকে আমি আয়তন দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এই যে জিনিসটা পেলাম এটা কি গাঢ়ত্ব। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের গাঢ়ত্ব হচ্ছে এটা, ইথানলের গাঢ়ত্ব এটা,
ইথাইল অ্যাসিটেটের গাঢ়ত্ব হচ্ছে এটা, আর জলের গাঢ়ত্ব হচ্ছে এটা। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে চারটের গাঢ়ত্ব পেয়ে গেছি, তার মানে কি আমি কেসি নির্ণয় করতে পারবো, কারণ কেসি ইজিক্যাল টু কি, কেসি ইজিক্যাল টু কনসেন্ট্রেশন অফ CH3COO C2H5 ইন্টু কনসেন্ট্রেশন অফ ওয়াটার বাই কনসেন্ট্রেশন অফ CH3COOH ইন্টু কনসেন্ট্রেশন অফ C2H5OH, রাইট? আচ্ছা, এটার মান কত বেরোলো? এটার মান বেরোলো x/v ইন্টু এটার মান কত বেরোলো x/v বাই এটার মান কত বেরোলো a - x/v ইন্টু এটার মান কত বেরোলো b - x/v ভি চারটে কেটে গেল। তাহলে ওপরে কি পড়ে থাকলো? ওপরে পড়ে থাকলো x এর স্কোয়ার বাই নিচে পড়ে থাকলো a - x ইন্টু b - x। তার মানে কেসি ইজিক্যাল টু এটা। কোনো অসুবিধা আছে? মানে আমি এটা কেন করালাম, এই জিনিসটা কেন করাচ্ছি, কেননা যদি তোমাদেরকে কোনো নিউমেরিক্যাল দেয় যেখানে কিনা তোমার প্রাথমিক মোল সংখ্যা তুমি জানো না, তুমি জাস্ট একটা ধরে নিয়ে একটা অ্যাজাম্পশন করছো যে এখানে এ মোল আছে, তার থেকে আমার সাম্যাবস্থায় এতটা যদি বিয়োজিত হয় তাহলে এখানে এতটা উৎপন্ন হচ্ছে, সেটাকে আমি ভলিউমের টার্ম দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে সেখান থেকে আমি কেসি পেয়ে যাচ্ছি। আমি জাস্ট স্টেপগুলো তোমাদেরকে বলার চেষ্টা করছি। এটাই যদি একটা আমার গ্যাস টাইপের কোনো ইকুয়েশন, তো গ্যাসের কোনো একটা সমীকরণ থাকতো তাহলে সেটা কেমন দাঁড়াতো বলো তো ব্যাপারটা? সেখানে আমি কি করতে পারবো, সেখানে আমি কেপি আর কেজিটাও বের করতে পারবো। তার কারণ কি, গ্যাস বলে দিয়েছে। দেখো মনে করো এরকম আছে, ধরো তোমার কাছে আছে PCl5 তৈরি হচ্ছে, এটাও গ্যাস, PCl3 প্লাস Cl2, ওকে? ধরে নিলাম আমি আর সেই ভাষাগুলো আবার লিখতে হবে যে প্রাথমিক অবস্থায় মোল সংখ্যা, প্রাথমিক অবস্থায় মোল সংখ্যা, এটা ধরে নিলাম এ, এটা 0 এটা 0, ঠিক আছে? এবার লিখব সাম্যাবস্থায়, হ্যাঁ, মোল সংখ্যা। সাম্যাবস্থায় মোল সংখ্যা কত? এটা যদি মনে করো a - x পরিমাণে বিয়োজিত হলো তাহলে এটা x আর x পরিমাণে তৈরি হলো। এখানে আবার অনেকে কনফিউজ করে যে স্যার এখানে তো একটা x বেরিয়েছে, এখানে দুটো x কেন? তো আরে না, PCl5 এর x বেরিয়েছে, PCl5 এর x বেরিয়েছে মানে কি, PCl5টা ভেঙে তো PCl3 আর Cl2 বেরিয়েছে। তার মানে PCl5টা যদি সামগ্রিকভাবে x পরিমাণে বেরোয় তাহলে এটাও কি x পরিমাণে, এটা তৈরি হচ্ছে x পরিমাণে, এই দুটো মিলিয়ে মানে যে 2x হচ্ছে আর এটা একটা x হচ্ছে, ওরকমভাবে কিন্তু বিচারটা করবে না। আমরা বিচারটা কিভাবে করব? আমরা বিচারটা এভাবেই করব যে সামগ্রিকভাবে এটা হচ্ছে PCl5, তার x বেরিয়েছে, তার মধ্যে থেকে এটা যেটা বেরিয়েছে সেটার মধ্যে ওর এক্স অংশ আছে, এটা যেটা বেরিয়েছে তার মধ্যেও তার এক্স অংশ আছে। এটা কিন্তু অনেকে কনফিউজ হয়ে যায়, আমি তোমরা যেন কনফিউজ না হয় তাই প্রথমেই বলে দিলাম। চলো এরপরে আমরা কি বের করব? আমরা গাঢ়ত্ব বের করব। তাহলে গাঢ়ত্বকে যখন আমি মোল পার লিটারে বের করছি, হ্যাঁ, তখন আমি কি করব? a - x/v, তাহলে এই তিনটে টার্ম দিয়ে আমি কি পেয়ে যাচ্ছি? কেসি পেয়ে যাচ্ছি, হ্যাঁ, কেসি। তাহলে কেসি এখান থেকে বের করে ফেলো। কেসি ইজিক্যাল টু কি হচ্ছে? কনসেন্ট্রেশন অফ এটা ইন্টু কনসেন্ট্রেশন অফ এটা বাই কনসেন্ট্রেশন অফ এটা। তাহলে এই দুটোর কনসেন্ট্রেশন কত? x/v ইন্টু x/v বাই a - x/v, তাহলে a - x/v, ঠিক আছে? এখানে ভি স্কোয়ার, আচ্ছা হয়ে গেল। আচ্ছা তাহলে এখানে কি হচ্ছে? এক্স স্কোয়ার থাকলো, এখানে ভি স্কোয়ারের থেকে একটা ভি কেটে গেল, তাহলে আমার পড়ে থাকলো কি এক্স স্কোয়ার বাই a - x ইন্টু ভি। এটা আমার পড়ে থাকলো কি? এটা আমার পড়ে থাকলো হচ্ছে কেসির ভ্যালুটা। তাহলে কেসির ভ্যালু বেরিয়ে গেল। এবার আমাকে বের করতে হবে কেপি। আচ্ছা কেপি বের করতে গেলে আমাদের কি লাগবে? পার্শিয়াল প্রেশার। পার্শিয়াল প্রেশারকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। তাহলে আগে মোল ভগ্নাংশটা বের করি, তারপরে তার সাথে মাল্টিপ্লাই করব আমি মোট চাপ, তাহলে হয়ে যাবে আমার পার্শিয়াল প্রেশার। দেখো তো একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে মোল সংখ্যা, এটাও একটা মোল সংখ্যা, এটাও একটা মোল সংখ্যা। তাহলে মোট মোল সংখ্যা কত? a - x প্লাস x প্লাস x, a - x প্লাস x প্লাস x, মোট মোল সংখ্যা আমি লিখছি কিন্তু a - x প্লাস x প্লাস x, এটা হচ্ছে মোট মোল সংখ্যা। তার মধ্যে এটা কতটা আছে? a - x, এটা কতটা আছে? x, এটা কতটা আছে? x। বুঝতে পারছো তো ব্যাপারটা? এই যে এটা বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা? আমরা কি জানি মোল ভগ্নাংশ আমরা কি করে বের করি? মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। এই যে মোট মোল সংখ্যাটা বের করে নিলাম, যে সিস্টেমে এখন মোট মোল সংখ্যা কত আছে তার মধ্যে এটা কতটা আছে সেটা আমরা বের করে নিলাম। ক্লিয়ার হয়েছে? এবার দেখো তার মানে এখান থেকে কি দাঁড়ালো? এটা আমার বেরিয়ে গেল হচ্ছে আমার মোল
সাম্যাবস্থায় মোল ভগ্নাংশ বেরিয়ে গেল মোল ভগ্নাংশ। আচ্ছা এখানে এক্স এক্স কেটে গেল, তাহলে পড়ে থাকলো হচ্ছে এ মাইনাস এক্স বাই এ প্লাস এক্স, এটা পড়ে থাকলো এক্স বাই এ প্লাস এক্স, এটা পড়ে থাকলো এক্স বাই এ প্লাস এক্স। এবার বলো মোল ভগ্নাংশ তুমি যদি জানো তাহলে তুমি এখান থেকে কেজিটা বের করতে পারবা না? চলো কেজিটাটা বের করি। কে জিটা ইজিক্যাল টু জিটা অফ এটা, জিটা অফ এটা, জিটা অফ এটা বাই জিটা অফ এটা। তো জিটা অফ এটা কত বেরোলো? এক্স বাই এ প্লাস এক্স ইন্টু এক্স বাই এ প্লাস এক্স বাই এখানে কি বেরোলো? এ মাইনাস এক্স বাই এ প্লাস এক্স, এ মাইনাস এক্স বাই এ প্লাস এক্স। ক্লিয়ার হয়েছে? এবার এখান থেকে তোমার যা ক্যালকুলেশন করে এ প্লাস এক্স কেটে গেল, তাহলে উপরে পড়ে থাকলো এক্স স্কোয়ার, নিচে পড়ে থাকলো হচ্ছে এ প্লাস এক্স ইন্টু এ মাইনাস এক্স। তাহলে আমি এখান থেকে কিন্তু অলরেডি কে জিটা বের করে ফেললাম। দেখেছো কে জিটা কিন্তু অলরেডি আমার বেরিয়ে গেল। তাহলে মোল ভগ্নাংশ বেরিয়ে গেছে মানে আমি কে জিটা বের করতে পারলাম, গাঢ়ত্ব বেরিয়ে গেছে মানে আমি কেসি বের করতে পারলাম। আচ্ছা এই মোল ভগ্নাংশের সাথে যদি আমি ইনটু করে দিই মোট চাপটা, তাহলে আমার পার্শিয়াল প্রেশারও বেরিয়ে যাবে। তাহলে আমি এখানে কি লিখব? আংশিক চাপ। এখানে কি লিখবো? এ মাইনাস এক্স বাই এ প্লাস এক্স হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, এটা হচ্ছে আমার মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, এটা হচ্ছে আমার মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে এবার এখান থেকে আমি কেপি বের করতে পারবো তো? কেপি ইজিক্যাল টু পার্শিয়াল প্রেশার অফ এটা ইন্টু পার্শিয়াল প্রেশার অফ এটা বাই পার্শিয়াল প্রেশার অফ এটা। পার্শিয়াল প্রেশার অফ এটা কত এসছে? এক্স বাই এ প্লাস এক্স ইন্টু পি। আচ্ছা তার সাথে কি আছে? পার্শিয়াল প্রেশার অফ এটা হচ্ছে এক্স বাই এ প্লাস এক্স ইন্টু পি বাই পার্শিয়াল প্রেশার অফ এটা কি এসছে? এ মাইনাস এক্স বাই এ প্লাস এক্স ইন্টু পি। তার মধ্যে পি পি কেটে গেল, ওপরে একটা পি পড়ে থাকলো, আর এখানে কি দাঁড়ালো? এখানে একটা এ প্লাস এক্স কেটে গেল, তাহলে আলটিমেটলি আমার থাকলো হচ্ছে উপরে হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু পি বাই নিচে পড়ে থাকলো কি? এ প্লাস এক্স আর এ মাইনাস এক্স, এ প্লাস এক্স ইন্টু এ মাইনাস এক্স। এটা হয়ে গেল কেপি। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে পুরো ব্যাপারটা? ভালো করে দেখো কিন্তু আমার কাছে সব থেকে প্রথমে একটা রিয়াকশন দেওয়া আছে, তার প্রাথমিক অবস্থায় মোল সংখ্যা ধরে নিলাম এটা। সেকেন্ড লাইনে আমরা লিখলাম সাম্যাবস্থায় মোল সংখ্যা, এটা থেকে যতটা বিয়োজিত হবে এটা ততটা উৎপন্ন হবে। আচ্ছা এখানে যদি 2 থাকতো তাহলে এটা 2x হতো। হ্যাঁ মনে করো ওই যে রিয়াকশনটা, ধরো N2 প্লাস 3H2 এখান থেকে 2NH3, ঠিক আছে? তাহলে এখানে আমার যেটা উৎপন্ন হবে সেটা কি হবে? 2x পরিমাণ উৎপন্ন হবে কিন্তু, ঠিক আছে? এটা মাথায় রাখবে, মানে আমার যেটা সহগ থাকবে সেই অনুযায়ী তার মূল সংখ্যাটা হবে। এখানে যদি তোমার 3 থাকে তাহলে এটা 3x হবে, এখানে যদি তোমার 4 থাকে তাহলে এটা 4x হবে, এরকম করে মূল সংখ্যাটা বের করে ফেললাম। গাঢ়ত্ব বের করব কিভাবে? মোল সংখ্যা বাই আয়তন দিয়ে আমরা গাঢ়ত্ব বের করে ওখান থেকে কেসি বের করতে পারলাম। মোল ভগ্নাংশ কি করে আমরা নির্ণয় করব? এই তিনটে মোল সংখ্যাকে যোগ করে আমরা মোট মোল সংখ্যা পেয়ে গেলাম। সেই মোট মোল সংখ্যার মধ্যে এটা কতটা আছে সেটা, এই মোট মোল সংখ্যার মধ্যে এটা কতটা আছে, মোট মোল সংখ্যার মধ্যে এটা কতটা আছে, সেখান থেকে মোল ভগ্নাংশ পেয়ে গেলাম। আর মোল ভগ্নাংশ পেয়ে যাওয়া মানে কে জিটা পেয়ে গেলাম। আবার মোল ভগ্নাংশের সাথে পূর্ণ চাপকে মাল্টিপ্লাই করে দিলাম, ঠিক আছে? মাল্টিপ্লাই করে দিলে কি তৈরি হলো? আমার আংশিক চাপ তৈরি হলো। আর আংশিক চাপ যখন আমি পেয়ে গেলাম সেখান থেকে আমি কেপি বের করতে পারলাম। তাহলে কেপি, কেসি, কেজিটা এই জিনিসগুলো আমি বের করতে পারলাম। ক্লিয়ার হয়েছে? এখন এই মুহূর্তে যে ব্যাপারটা দাঁড়ালো সেটা হচ্ছে, একটা জিনিস মাথায় রাখবে, যখনই কিনা আমরা এই সম্পর্কগুলো প্রতিষ্ঠা করে ফেলতে পারলাম, তার মানে এই ধরো এটার উপরে বেস করে যে সমস্ত নিউমেরিক্যালগুলো আছে, আমি তো আজকে এই পর্যন্ত করালাম, এরপরের দিন আমরা লা শাতেলিয়ারের প্রিন্সিপাল করাবো এবং তার সাথে গিবসের ফ্রি এনার্জির সাথে তার রিলেশনটাকে ড্র করব। আর তারপরের যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমরা টোটাল এই জিনিসগুলোর উপরে বেস করে বিভিন্ন ধরনের নিউমেরিক্যাল করাবো, ঠিক আছে? মানে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের আর দুটো ক্লাস হবে। একটা ক্লাসে পরের ক্লাসটাতে হবে লা শাতেলিয়ারের নীতি, তার সাথে সাথে হবে হচ্ছে গিবসের ফ্রি এনার্জির সাথে। হ্যাঁ, গিবসের ফ্রি এনার্জি আমরা থার্মোডাইনামিক্সে পড়েছি অলরেডি। গিবসের মুক্ত শক্তি, বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা, অস্বতঃস্ফূর্ততা, এই সমস্ত ব্যাপারগুলোকে নিয়ে আমরা কিছু জিনিস করব পরের ভিডিওটাতে। আর তারপরের যে ভিডিওটা হবে সেটা শুধুমাত্র নিউমেরিক্যালের জন্য হবে, যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম থেকে কত ধরনের নিউমেরিক্যাল হয়, তখন কিন্তু এই বিষয়গুলো বারবার করে কাজে লাগবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? সুতরাং এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাস। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? কেপি এবং কেজিটা জিনিসটা কি, কেপির সাথে কেসি, কেপির সাথে কেজিটা, কেসির সাথে কেজিটার সম্পর্ক কি করে প্রতিষ্ঠা করতে হয়, একটা বিক্রিয়া দিয়ে দিয়েছে তার রেসপেক্টে আরেকটা বিক্রিয়া দিয়ে দিয়েছে, ওই দুটো সাম্য ধ্রুবকের মধ্যে সম্পর্ক কি করে প্রতিষ্ঠা করতে হয়, কেপি কেসির সম্পর্ককে একটা বিক্রিয়ার সাপেক্ষে কি করে বের করতে হয়, এবং তারপরে দেখলাম যে কোনো বিক্রিয়া দেওয়া থাকুক না কেন তাহলে তার ক্ষেত্রে ব্যাপারটা কিরকম দাঁড়াবে। তোমরা অবশ্যই বাড়ি থেকে একটা কাজ করবে, এই সিস্টেমে তোরা কি করবে? অ্যামোনিয়ার যে শিল্প উৎপাদন, তার মানে এই যে N2 প্লাস 3H2, N2 প্লাস 3H2
এখান থেকে 2NH3, এই যে এটার ক্ষেত্রে তোমরা এ আর বি দিয়ে টোটাল প্রত্যেকটা পার্ট, প্রাথমিক মোল সংখ্যা, সাম্যাবস্থায় মোল সংখ্যা, গাঢ়ত্ব, মোল ভগ্নাংশ এবং সবথেকে লাস্টে হচ্ছে পার্শিয়াল প্রেশার দিয়ে তিনটেতেই কেসি, কেপি এবং কেজিটার ভ্যালুটাকে বের করবে, হ্যাঁ, এবং এটাকে প্র্যাকটিস করবে। আচ্ছা, অনেককে বলে দিই, এটাকে এ, এটাকে বি ধরতে পারো, এটাকে এ, এটাকেও এ ধরতে পারো, কোনো সমস্যা নেই, সেটা তোমার উপর নির্ভর করবে। যদি এই দুটোকেই এ ধরো তাহলে মানে ইকুয়েশনটা একটুখানি কম জটিল হবে, এটাকে এ আর বি ধরলে একটুখানি বেশি জটিল হবে, আর কিছুই না, এছাড়া বাকি সব ঠিক আছে। মনে রাখবে ব্যাপারটা, ঠিক আছে? তাহলে এটা তোমাদের বাড়ি কাজ থাকলো। আর এর আগে তোমাদেরকে দুটো নিউমেরিক্যাল টাইপের দিয়েছিলাম সম্পর্ক প্রতিষ্ঠা, সেই দুটো বাড়ি কাজ থাকলো, ঠিক আছে? বলবে অবশ্যই, সবাই কমেন্ট করবে যে ভিডিও কেমন লাগছে, এই রকম করে চললে মানে হলে চলবে কিনা, ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে? আর অন্য কারো যদি কোনো রকম কোনো মতামত থাকে অবশ্যই সেটা জানাবে। ফাটিয়ে পড়াশোনা করো, কেননা পড়াশোনা আমাদেরকে এবার করতে হবে, কেননা সময় কিন্তু আর খুব বেশি নেই। এবার আমাদেরকে টেকনিক্যালি সময়টাকে ইউজ করে পড়াশোনা করতে হবে। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। আসবো সাম্যাবস্থার একটা খুব ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে 100% পরীক্ষাতে আসবেই আসবে। হ্যাঁ, 11-এর ফাইনাল এক্সামে একদম গ্যারান্টি সহকারে ওখান থেকে প্রশ্ন আসবে, লা শাতেলিয়ারের প্রিন্সিপালের উপরে বেস করে। তো সেটা নিয়ে আমরা আলোচনা করবো পরের ভিডিওতে। খুব সহজ জিনিস, যারা এর আগের ভিডিওটা দেখোনি, আগের ভিডিওটা আগে দেখে নাও, দেখে এই ভিডিওটা এতক্ষণে কমপ্লিট করে ফেলেছো। বারবার বলছি, যতটুকু বোর্ড ওয়ার্ক করবো ততটুকু খাতাতে লিখবে, যে ভাষাগুলো বলছি সেগুলোকে স্টার মেরে মেরে পয়েন্ট করে করে লিখে নেবে, পজ করে করে, সেটাই দেখবে একটা দারুণভাবে নোট তৈরি হয়ে গেছে। ওকে, তো দেখা হবে পরের ভিডিওতে। তো তখন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।